আমরা যেটা পড়াচ্ছি এটা পরীক্ষায় আসে সিকিউ রিলেটেড। যে রক্ত জমাট বাঁধা কাকে বলে বা রক্ততঞ্চন কাকে বলে। তো যে প্রক্রিয়ায় রক্ত তার তারল্যতা হারিয়ে অর্ধতরল পিণ্ড বা ক্লটে পরিণত হয় তাকে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলে। এটুক কি বোঝা গেছে? কি বললাম? হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমি মনে হয় ক্লাসগুলো করতে পারবো না স্যার আজকে, স্যার যে করে ক্লাস হবে স্যার। কেন? স্যার আমাদের এখানে স্যার যে কোভিড-19 ভ্যাকসিন দিয়েছে স্যার, ওখানে আমি যাবো স্যার এখন, স্যার মানে ফোন দিচ্ছে। আচ্ছা, আমার ক্লাসটা তো করতে পারবা নাকি? স্যার আমি এখনই বের হয়ে যাবো স্যার। যেটা বলছিলাম যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা দেখবা তোমাদের বইতে একটু জটিল করে লেখা, আর এখানে খুব সহজভাবে লিখছে। তাহলে এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় রক্ত তার তারল্যতা হারিয়ে ফেলবে। রক্ত তার তারল্যতা হারিয়ে ফেলবে, ফেলিয়ে কি হবে যে অর্ধতরল ক্লট বা পিণ্ডে পরিণত হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি রক্ততঞ্চন। তো এটা হচ্ছে সিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এই জন্য এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর আরেকটু দেখো যে দেহে কোনো স্থান কেটে গেলে বা আঘাতের ফলে ক্ষত সৃষ্টি হলে সেই স্থান হতে রক্তপাত ঘটে। তো যে প্রক্রিয়ায় কেটে যাওয়া স্থানে বা ক্ষত স্থানে রক্ত জমাট বেঁধে দেহ হতে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ করে তাকে রক্ততঞ্চন বলে। তো রক্ততঞ্চন যদি সঠিক সময়ে না ঘটতো সেই ক্ষেত্রে কি ধরনের অসুবিধার সৃষ্টি হতো একজন বলো। স্যার শরীরের থেকে রক্ত বেরিয়ে যায়, মানুষ স্যার ওটার সময় মারা যেতে পারে। আচ্ছা, অর্থাৎ মানুষ কি হতো যে রক্ত স্বল্পতায় আক্রান্ত হতো, রক্ত স্বল্পতায় আক্রান্ত হয়ে কি হতো, সে মারা যেত। তো রক্ত জমাট বাঁধার জন্য দেখো টোটাল 13টি ফ্যাক্টর দায়ী। এখানে যদিও লিখছে 12টা, আসলে 12টা না 13টা ফ্যাক্টর দায়ী। মোট কয়টি ফ্যাক্টর দায়ী? 12টি ফ্যাক্টর, বাট এখানে দেখো লিখছে কিন্তু 13টি। হ্যাঁ, তো 13টি ফ্যাক্টর দায়ী। 13টা ফ্যাক্টরের 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন, 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে কি প্রোথ্রম্বিন, 3 নম্বর থ্রম্বোপ্লাস্টিন, 4 নম্বর হচ্ছে ক্যালসিয়াম আয়ন, 5 নম্বর হচ্ছে কি 5 নম্বর হচ্ছে কি বলো একজন। প্রোঅ্যাসিলারিন। তারপর হচ্ছে 6 নম্বরটা কই, 6 লিখে না, স্কিপ করছে। ওই যে দেখো 6 কে সক্রিয় মানে 7 হচ্ছে কি বলছে প্রকৃতপক্ষে ফ্যাক্টর 7 হলো ফ্যাক্টর 6 এর সক্রিয় অবস্থা, এই জন্য 6 কে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে কি প্রোকনভার্টিন। তো এরকম যে ফ্যাক্টরগুলি আছে, ঠিক আছে। 8 নাম্বার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। তারপর 9 নাম্বারটা একটু শিখে রাখতে হবে, কারণ 9 নাম্বারটা অনেক সময় পরীক্ষায় আসে যে ক্রিসমাস ফ্যাক্টর বলা হয় রক্ততঞ্চনের কত নাম্বার ফ্যাক্টরকে। ক্রিসমাস ফ্যাক্টর হচ্ছে 9 নাম্বারটাকে। ঠিক আছে। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি যেটা 10, 11টা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। তো এইগুলো ঠিক আছে, এই ফ্যাক্টরগুলো তোমার হচ্ছে এমসিকিউ, কোন ফ্যাক্টরের নাম কি, এটা হচ্ছে এমসিকিউ হিসেবে তোমার ওই অ্যাডমিশন টেস্টে মূলত আসে। তো তোমাদের বইতে রক্ততঞ্চন প্রক্রিয়াটা আমার মনে হয় এখানকার থেকে একটু সহজ করে লেখা আছে গাজী আজমল স্যারের বইতে। তো রক্ত জমাট বাঁধার জন্য টোটাল সময় লাগে 4 থেকে কত মিনিট বলো, 4 থেকে 5 মিনিট। রক্ত জমাট বাঁধার জন্য মানুষের শরীরে যে সময়টা লাগে সেটা হচ্ছে 4 থেকে 5 মিনিট। ঠিক আছে। তো আমরা দেখি রক্ত জমাট কিভাবে বাঁধে। তো তোমাদের কি রিটেন পরীক্ষা হবে বলছে? তোমাদের কি রিটেন পরীক্ষা হবে এরকম কিছু বলছে? আমি বলছি তোমাদের কি রিটেন পরীক্ষা হবে, এই জাতীয় কোনো ইনফরমেশন দিয়েছে? স্যার রিটেন তো মানে 50 মার্কের ভিতরে তো স্যার রিটেন অংশ আছে স্যার। এখন মানে বর্তমান যে ইমার্জেন্সি সিচুয়েশন, এখানে কি বলছে রিটেন পরীক্ষা হবে?
ধরে নাও হবে। জি স্যার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখে নাও যে রক্ততঞ্চন ধারাবাহিক ফ্যাক্টরগুলোর ধারাবাহিক কার্যকারিতায় ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে। এখানে একটা শব্দ বলা হচ্ছে ধারাবাহিক, এই কথাটা মনে রাখতে হবে, ধারাবাহিক। এই ধারাবাহিক যেহেতু ফ্যাক্টর বলা হচ্ছে, তাহলে এই প্রক্রিয়াটার ধারাবাহিকতাও কিন্তু বজায় রাখতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু এটা বর্ণনা করতে পারবা না। তো যেটার পর যেটা আছে সেটাই লিখতে হবে, যদি না লিখো ধারাবাহিকতা ওখানে ব্যাহত হবে। ঠিক আছে, অর্থাৎ রক্ত জমাট বাঁধা কিন্তু ঘটবে না সেই ক্ষেত্রে। তো প্রথমে কি হচ্ছে, আঘাত প্রাপ্তির পর, অর্থাৎ কোনো একটা টিস্যুতে যখন আঘাত প্রাপ্তি হয়, তো ক্ষতস্থানে রক্তনালী সংকুচিত হয়ে রক্ত প্রবাহ কমিয়ে দেয়। ঠিক আছে, এরপরে কি হচ্ছে দেখো, রক্তের অনুচক্রিকাগুলো রক্ততঞ্চন প্রক্রিয়ার সূচনা করে। তাহলে রক্ততঞ্চন প্রক্রিয়ার সূচনা করে কে? রক্তের অনুচক্রিকা। তাহলে অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধার যে কৌশল, সেই কৌশলের সূচনা করে। ক্ষতস্থানের অনুচক্রিকা, দেখো ক্ষতস্থানের অনুচক্রিকা এবং টিস্যু উভয়ই বিভিন্ন ধরনের টিস্যু ফ্যাক্টর এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কি করে? থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম নিঃসরণ করে। তাহলে যদি বলা হয় থ্রম্বোপ্লাস্টিন কি? থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে এক ধরনের এনজাইম। ঠিক আছে, এরপরে কি হয় দেখো, তোমার বইতে আরো সহজ করে লেখা, আমি আবারও বলছি। থ্রম্বোপ্লাস্টিন দেখো কি করছে, ক্যালসিয়াম আয়ন এবং কোন কোন ফ্যাক্টরের কথা বলা হয়েছে দেখো। থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন এবং ফ্যাক্টর 7, 8, 9 এবং 10। তাহলে থ্রম্বোপ্লাস্টিন কি করছে? ফ্যাক্টর 7, 8, 9 এবং 10 এর উপস্থিতিতে কি করছে? প্লাজমায় বিদ্যমান নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। অর্থাৎ প্লাজমার বাংলা কি? রক্তরস। প্লাজমার বাংলা হচ্ছে রক্ত রস। তো সেই রক্ত রসের ভিতর যে কি বলে, যে প্রথম বিন থাকে, সেই প্রথম বিনটা থাকে নিষ্ক্রিয়। তো এখানে 7, 8, 9, 10 নাম্বার এই উপাদানগুলো কি করে? নিষ্ক্রিয় যে ফ্যাক্টরটার কথা বলা হলো, সেই নিষ্ক্রিয় ফ্যাক্টরকে কি করে? সক্রিয় করে দেয়। সক্রিয় করে কি করছে? প্রথম বিনের নামটাও তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে কি হয়ে গেল? থ্রম্বিন। তাহলে নিষ্ক্রিয় প্রথম বিনকে সক্রিয় করে দিচ্ছে কে? 7, 8, 9 এবং 10 নম্বর ফ্যাক্টর। এরা কি করে? এরা ক্ষতস্থানে অস্থায়ীভাবে রক্ত জমাট বাঁধে। ক্ষতস্থানে কি করছে? অস্থায়ীভাবে রক্তটা জমাট বাঁধছে কে? থ্রম্বিন। আচ্ছা, এরপরে এই থ্রম্বিন দেখো প্লাজমায় দ্রবীভূত থাকা, এই থ্রম্বিন কি করছে? প্লাজমা মানে রক্তরসে দ্রবীভূত থাকা প্রোটিন ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করবে। এই থ্রম্বিন ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সেগুলো অদ্রবণীয় আইসের মতো, মানে সুতার মতো, অদ্রবণীয় সুতার মতো বা আইসের মতো ফাইব্রিন মনোমার তৈরি করবে বা হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি করবে। তো ফাইব্রিন হচ্ছে কি? যে সুতা, প্রোটিনের তৈরি হচ্ছে সুতা। এই সুতাগুলো পরবর্তীতে কি হবে? একটার সাথে, এই সুতাগুলি পরবর্তীতে একটার সাথে আরেকটা যুক্ত হবে, যুক্ত হয়ে একটা জালের মতো গঠন করবে। এবং এই ফাইব্রিনের জালে কি হবে? যে লোহিত রক্তকণিকাগুলি আটকে যাবে, আটকে গিয়ে কি হবে? থকথকে পিণ্ডে পরিণত হবে এবং এইভাবেই রক্তটাকে কি করবে? জমাট বাঁধাবে। তো দেখি এই থ্রম্বিন প্লাজমায় দ্রবীভূত থাকে। আচ্ছা, ফাইব্রিন মনোমারগুলো পরস্পর সংযুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে এবং পরিশেষে ফাইব্রিন বা ফাইব্রিল জালকের সৃষ্টি করে। ফ্যাক্টর 13 যেটা ফাইব্রিন জালক সৃষ্টিতে ভূমিকা রাখে। তাহলে ফাইব্রিন সুতার যে জাল, এই জালটা তৈরিতে ভূমিকা রাখে কে? 13 নম্বর যে ফ্যাক্টর সেটা। ফাইব্রিন বা ফাইব্রিল জালকে রক্তকণিকাগুলি আটকে যায় এবং কি হয়? রক্তপাত বন্ধ হয়ে যায়। তো এতক্ষণ আমি যেটুকু বললাম
এটুকু বুঝতে অসুবিধা আছে কার আমাকে বলো বলো। বুঝতে পারছি। তো এইখানে তোমার বইতে যেটা আছে ওইখানে আরো সহজ করে লেখা, তুমি সেটা দরকার হলে পড়ে নেবে। এবং এইটা পরীক্ষায় কখনো কখনো 3 মার্কসের জন্য আসে, আবার কখনো কখনো 4 মার্কসের জন্য আসে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এবং দেখো এমসিকিউ আসে যে রক্ত জমাট বাঁধার যে সময়, সেই সময়টা কতটুকু, 4 থেকে 5 মিনিট। এরপরে 2 নম্বর কোশ্চেন, একটা অনুধাবনমূলক কোশ্চেন আসে যে স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না কেন। সেই উত্তর দেখো যে রক্ত প্রচন্ড গতিতে অবিরাম প্রবাহমান থাকে একটা কারণ, এবং মানুষের রক্ত এবং অন্যান্য কলাতে প্রায় 50 ধরনের উপাদান বা ফ্যাক্টর আছে যেগুলো রক্ততঞ্চন প্রক্রিয়াকে প্রভাবিত করে। ঠিক আছে, তারপরে আমাদের এত ডিটেল বললাম না। আর হচ্ছে রক্তনালীর মধ্যে হেপারিন থাকে, আমরা জানি রক্তনালীর মধ্যে কি থাকে, হেপারিন থাকে। এই হেপারিন গুলো রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে দেয় না। তারপরে রক্তনালীর যে এন্ডোথেলিয়াম, ওই যে ভিতরের অংশটা হচ্ছে খুব মসৃণ থাকে, সেই কারণেও কিন্তু রক্ত জমাট বাঁধে না। সক্রিয় কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো যকৃৎ কর্তৃক সর্বদা অপসারিত হয়, অর্থাৎ রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টরগুলো রক্তনালীর ভিতরে থাকে সেগুলো সবসময় যকৃতের মাধ্যমে কি হচ্ছে, অপসারিত হয়ে যাওয়ার কারণেও কিন্তু রক্ত জমাট বাঁধে না রক্তনালীর ভিতরে। তো এইটুক কি বোঝা গেছে? পরীক্ষায় যদি 2 মার্কসের জন্য আসে এইটুকু লিখলেই হবে। এরপর আসলো লসিকা। লসিকা থেকে আমাদের সিকিউ কোশ্চেন আসে অনেক সময় ছোট ছোট। তো লসিকা যদি খুব সহজভাবে বলি, লসিকা হচ্ছে টিস্যু নিঃসৃত রস। ঠিক আছে, লসিকা কি হলো, লসিকা এক ধরনের পরিবর্তিত এই যে কলারস, যা কৌশিক নালিকার প্রাচীর ভেদ করে বের হয়ে আন্তঃকোষীয় স্থানে অবস্থান করে দেহকোষকে স্ফীত রাখে। তাহলে টিস্যু নিঃসৃত রস যেগুলো, সেগুলোকে আমরা বলবো লসিকা। ঠিক আছে, তো লসিকা দেখো ঈষৎ, লসিকা বা লসিকা রস ঈষৎ ক্ষারধর্মী। তাহলে লসিকার স্বভাবটা হচ্ছে কি, অল্প পরিমাণে ক্ষারধর্মী। তারপরে স্বচ্ছ হলুদ বর্ণের হবে এটি। আর পাতলা প্রাচীর বিশিষ্ট লসিকা জালিকা, লসিকা নালী এবং লসিকা গণ্ডের সমন্বয়ে এই লসিকা তন্ত্র গঠিত। তো এখনই যেটা মুখস্থ করতে হবে, লসিকার পরিমাণ, মানবদেহে লসিকার পরিমাণ কতটুকু, 10 থেকে 12 লিটার। মানবদেহে লসিকার পরিমাণ 10 থেকে 12 লিটার। আর রক্তের পরিমাণ কত, 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার, মানে রক্ত যা থাকবে তার দ্বিগুণ হচ্ছে লসিকা থাকবে। একটু খেয়াল করো, 5 থেকে 6 লিটার আর এখানে 10 থেকে 12 লিটার, তাহলে রক্তের দ্বিগুণ থাকবে কি, লসিকা। ক্লিয়ার? লসিকার পিএইচ হচ্ছে 7.4 থেকে 9। এগুলি সব এমসিকিউ আসবে। লসিকার পিএইচ হলো 7.4 থেকে 9 এবং লসিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.01 থেকে 1.016। তাহলে এই প্রত্যেকটা ইনফরমেশন গুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে এমসিকিউ আসবে। আর এখানে যে লসিকা কাকে বলে, লসিকার সংজ্ঞাটা হচ্ছে জ্ঞানমূলক আসে। তো যেটুকু বলা হলো এটুকু কি বুঝছো? যেটুকু বলা হলো সেটুকু কি বুঝছো? আচ্ছা, এখন দেখি লসিকার গঠন। দেহকোষের চারপাশে বিদ্যমান ইন্টারস্টিশিয়াল তরল থেকে লসিকা সৃষ্টি হয়। তাহলে লসিকা কোথা থেকে সৃষ্টি হয়, ইন্টারস্টিশিয়াল তরল থেকে। আচ্ছা, কেউ একজন বলো তো যে ইন্টারস্টিশিয়াল এই শব্দটা আরো এক জায়গায় আমরা পড়েছিলাম, সেই কোথায় সেটা? স্যার আমরা ওই যে হাইড্রার ভিতরে ইন্টারস্টিশিয়াল কোষ যেটা দিয়েছে, আর সেটার পুনরুৎপত্তির ক্ষমতা রাখে স্যার। অর্থাৎ সে কি করে, তার হচ্ছে রিজেনারেশন তৈরি করে, পুনরুৎপত্তিতে ভূমিকা পালন করছে। আচ্ছা, এরপরে দেখো ধমনীর রক্ত কৌশিক ধমনীতে পৌঁছালে এর অধিকাংশ কৌশিক শিরাতে প্রবাহিত হয়
প্রায় 10% রক্তরস বা প্লাজমা কোষিক নালিকা থেকে বের হয়ে দেহকোষের চারিদিকে ইন্টারস্টিশিয়াল তরল হিসেবে অবস্থান করে। আচ্ছা, এর দরকার নাই এগুলো। আচ্ছা, লসিকা গঠনের প্রক্রিয়া এটা শিখে নাও। লসিকা গঠনের প্রক্রিয়াকে কি বলে? লসিকা গঠনের প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। লিম্ফ মানে লসিকা, আর জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া। তাহলে লসিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। ক্লিয়ার? এমসিকিউ আসে এখন যেটা বলছি, যে লসিকায় পানির পরিমাণ শতকরা কত ভাগ? স্যার 94 ভাগ। 94 ভাগ। লসিকাতে লিম্ফোসাইট থাকে। আচ্ছা, লসিকাতে লিম্ফোসাইট থাকে। আমাকে একজন বলো লিম্ফোসাইট, যেখানে বলা হচ্ছে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। তো বি লিম্ফোসাইটের কাজ কি একজন বলো তো? বি লিম্ফোসাইটের কাজ কি আমাকে বলো? লিম্ফোসাইটের কাজ কি, কে বলতে চাও? লিম্ফোসাইট, লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের শ্বেত রক্তকণিকা। আর এই যে বি লিম্ফোসাইট যেটাকে আমি বলছি, বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আর অ্যান্টিবডির কাজ কি বলো একজন? স্যার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা স্যার। হ্যাঁ, এই যে আমাদের একটু আগেই রেজওয়ান বললো স্যার আমার তো এই যে সেন্টার থেকে ফোন দিছে টিকা দিতে হবে। তো টিকা দেওয়ার উদ্দেশ্য কি? টিকা দিলে দেহের ভিতর কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই অ্যান্টিবডি নির্দিষ্ট রোগের বা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তাহলে এইগুলো মনে রাখতে হবে। তাহলে লসিকার ভিতরে যেহেতু কি থাকে আমরা বললাম, লসিকার ভিতর যেহেতু লিম্ফোসাইট থাকে, তাহলে লসিকা রোগ প্রতিরোধেও সাহায্য করবে। ক্লিয়ার? এবং লসিকার ভিতরে লোহিত রক্তকণিকা থাকে না। আর কঠিন পদার্থ থাকে কত ভাগ শর্করা? 6 ভাগ। লিপিড প্রধানত কাইলোমাইক্রন হিসেবে থাকে, যাতে ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড বিদ্যমান। তো আমাকে এখন একজন বলো তো, এই যে কাইলোমাইক্রন জিনিসটা কি? কাইলোমাইক্রন কি? কাইলোমাইক্রন এটা কি বলেন? আইডিয়া আছে? আমরা ইমালসিফিকেশন বলেছিলাম। ইমালসিফিকেশন এটা সম্পর্কে কি কারো আইডিয়া আছে? বলেন একজন, ইমালসিফিকেশন কি? পিত্ত যে লবণ, পিত্ত লবণের উপস্থিতিতে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেটের কথা বললাম না তৃতীয় অধ্যায়ে। তো এই পিত্ত লবণের উপস্থিতিতে কি হয়, বড় বড় চর্বি কণাগুলি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের ফেনার মতো কণায় পরিণত হয়ে যায়। তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ইমালসিফিকেশন, তাই না? তো এই যে বড় চর্বিগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণায় পরিণত হয়ে গেল, এই এক একটা ক্ষুদ্র 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 চর্বি কণাগুলোকে বলা হচ্ছে কাইলোমাইক্রন। তো লিপিড দেখো প্রধানত কাইলোমাইক্রন মানে ছোট্ট ছোট্ট চর্বি কণা হিসেবে থাকে এই লসিকাতে, এবং সেখানে কি থাকছে দেখো, ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড থাকছে। প্রোটিনের মধ্যে কি কি দেখো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপরে রক্ততঞ্চন, টিস্যু প্রোটিন, এনজাইম, অ্যান্টিবডি, এইগুলিও এখানে থাকে। রেচন পদার্থ হিসেবে ইউরিয়া, তারপরে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এইগুলো থাকছে। খনিজ পদার্থ হিসেবে কি কি থাকছে, সোডিয়াম থাকছে, ক্লোরাইড থাকছে, ক্যালসিয়াম থাকছে, পটাশিয়াম থাকছে, বাইকার্বনেট আয়ন, এগুলো কিন্তু লসিকার মধ্যে থাকছে। তো এই যে এইগুলো দিয়ে মূলত আসে হচ্ছে এমসিকিউ। ঠিক আছে? আর আর আমি বারবার বলছি যে কয়েকদিন আগেও মেবি জিজ্ঞেস করেছিলাম যে কাইল কাকে বলে আর কাইম কাকে বলে। তো কাইল জিনিসটা কি একজন বলো তো? স্যার আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই তখন স্যার লসিকাটা স্যার সাদা কালারের হয়ে যায় স্যার, সেই মানে দুধের মতো সাদা হয়ে যায়, তাকে স্যার কাইল বলে। কিন্তু এখানে একটা শব্দ তুমি বাদ দিয়েছো, একটা শব্দ তুমি বলনি, একটা শব্দ বাদ আছে। সেই শব্দটা কি বলো? তুমি একটা শব্দ স্কিপ করছো, সেটা হচ্ছে অধিক। এই শব্দটা বলতে হবে, অধিক চর্বিযুক্ত খাবার খেলে।
অধিক চর্বিযুক্ত খাবার খেলে লসিকাতে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং লসিকাকে দুধের মতো সাদা দেখায়, তখন সেটাকে বলা হয় কাইল। আর কাইম কাকে বলে? পাকস্থলীর ভিতরে যখন খাবারগুলো যায় তার সাথে যখন বিভিন্ন অ্যাসিডগুলি বা পাচক রস মিশ্রণের ফলে যে অর্ধতরল অবস্থা তৈরি হয় সেটাকে বলা হয় কাইম। কি ক্লিয়ার? জি স্যার। তাহলে কাইম আর কাইল আর কাহিল, কাইম আর কাইল আর কাহিল, উত্তর হ্যাঁ মানে উত্তর বলতে বলতে কাহিল না। আচ্ছা, লসিকার যে কাজ, এই কাজ অনেক সময় 3 মার্কসের জন্য আসে, তো ম্যাক্সিমাম সময় যেটা আসে সেটা হচ্ছে 4 মার্কসের জন্য। তাহলে আমরা কাজটা ভালো করে একটু দেখে নিই। লসিকা দেহে একটি মধ্যস্থতাকারী তরল হিসেবে কাজ করে। এটি রক্তে অক্সিজেন, খাদ্যসার, হরমোন ইত্যাদি কোষে পরিবহন করে এবং কার্বন ডাইঅক্সাইড এবং বিপাকীয় বর্জ্য রক্তে নিয়ে আসে। তার একটু বলে দিই সহজ করে, যে সকল জায়গায় অর্থাৎ যে সকল কোষে বা যে সকল উপাদানগুলি কোষের ভিতরে রক্ত পৌঁছাতে পারে না, যে সকল উপাদানগুলি রক্ত কোষের ভিতরে পৌঁছে দিতে পারে না, সেই সকল উপাদানগুলি কোষে পৌঁছানোর কাজ করে এই লসিকা। ক্লিয়ার? তারপরে লসিকা দেখো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস পরিবহন করে লসিকা গ্রন্থিতে নিয়ে যায় এবং সেখানে অনাক্রম্যতা সারাদানের সূচনা ঘটায়। অর্থাৎ লসিকা গ্রন্থি ভিতর কি হচ্ছে, এই যে এপিসিএস গুলো যখন প্রবেশ করে সেখানে হচ্ছে রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার যে ক্ষমতা, সেই ক্ষমতা বা সারাদানের ঘটনাটা সেখানে ঘটে। তারপরে লসিকা লিম্ফ নোড এবং অস্থিমজ্জার মধ্যে শ্বেত রক্তকণিকা আদান প্রদান করে। তো শ্বেত রক্তকণিকা আদান প্রদান করলে কি হয় বলো? শ্বেত রক্তকণিকার কাজ কি? আকাশ বলো। আকাশ বলো শ্বেত রক্তকণিকার কাজ। আলামিন আছো? শ্বেত রক্তকণিকার কাজ কি? জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা। এটা তো সহজ কোশ্চেন। আচ্ছা, লসিকা অন্ত্র থেকে চর্বি এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণ করে। যেসব লিপিড কণা, প্লাজমা প্রোটিন এবং হরমোন অণু কৌশিক নালিকার সূক্ষ্ম ছিদ্র অতিক্রম করতে পারে না, সেগুলো লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। একটু আগেই বলা হয়েছে এগুলি। কোনো কারণে রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমাণ কমে গেলে লসিকাতন্ত্র থেকে লসিকা দ্রুত রক্তনালীতে প্রবেশ করে রক্তের আয়তন ঠিক রাখে। আন্তঃকোষীয় উন্মুক্ত স্থান থেকে অধিকাংশ প্রোটিন অণু লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে। তারপরে কি বলছে, দেহের যেসব কলায় রক্ত পৌঁছাতে অক্ষম, লসিকার মাধ্যমে সেসব কলায় পুষ্টি এবং অক্সিজেন পরিবাহিত হয়। লসিকা দেহের বিভিন্ন অঙ্গে কলার গাঠনিক অখণ্ডতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এই কথাটা দিয়ে এমসিকিউ আসে যে টিস্যুর অখণ্ডতা বজায় রাখতে ভূমিকা পালন করে নিচের কোনটি? তাহলে সেটা হবে কি? লসিকা। তো যেটুকু বললাম এটুকু কি বুঝছো? আজকে যেটুকু বলছে আগামী দিন কিন্তু সেটুকুর উপর পরীক্ষা হবে, ঠিক আছে? এই জন্য পরীক্ষাগুলি আমার মনে হয় দিলে ভালো, তাহলে বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। রাতুল আছো? তো যে পরীক্ষাগুলি মিস করছো সেগুলো দিবা, আর আজকে থেকে যেগুলো বলা হচ্ছে সেগুলো ভালো করে পড়ে পরীক্ষা দিবা প্রতিদিন। লসিকা নালী এবং লসিকা গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস প্রবাহিত হয় তাকে লসিকা তন্ত্র বলে। তাহলে আরো সহজ করে দিই, যে তন্ত্রের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় লসিকা পরিবাহিত হয় সেই তন্ত্রকে বলা হয় লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র লসিকা নালী এবং লসিকা গ্রন্থির সমন্বয়ে গঠিত। কি বোঝা গেছে? তো ডেনমার্কের বিজ্ঞানী, ডেনিশ বিজ্ঞানী ওলাস রুডবেক
এবং থমাস বার্থলিন 1760 সালে সর্বপ্রথম মানুষের লসিকা গ্রন্থের বিবরণ দেন। লসিকাতন্ত্র প্রধান দুটি উপাদান নিয়ে গঠিত। আমরা একটু আগেই বললাম যে একটা হচ্ছে লসিকা নালী আর আরেকটা হলো লসিকা গ্রন্থি। তো যেসব বিশেষ ধরনের নালিকার মাধ্যমে লসিকা গ্রন্থি কি বলছে, যে বিশেষ ধরনের নালিকার মাধ্যমে লসিকা সমগ্র দেহে পরিবাহিত হয় তাদেরকে লসিকা নালী বলে। ঠিক আছে, এবং অন্ত্রের প্রাচীরে, এইটা ভালো করে শিখতে হবে, এটা জ্ঞানমূলক কোশ্চেন আসে। অন্ত্রের প্রাচীরে সুবিকশিত লসিকা নালীকে ল্যাকটিয়েল বলে। অন্ত্রের প্রাচীরে সুবিকশিত লসিকা নালীকে বলা হয় কি? ল্যাকটিয়েল। এটা এখনই পড়ে ফেলো যে অন্ত্রের ভিতরে যে লসিকা নালী থাকে সেগুলির নাম কি? কি বলা হয় বলো? অন্ত্রের প্রাচীরে সুবিকশিত লসিকা নালীকে ল্যাকটিয়েল বলে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হলো, যদি অন্ত্রটা কোথায় থাকে, পাকস্থলীর আগে না পরে? আচ্ছা, এখন যদি পাকস্থলীর পরে একটা অন্ত্রের ছবি দিল, ক্ষুদ্রান্ত্রের একটা ছবি দিল, দিয়ে বলবে উদ্দীপকে অঙ্গে বা উদ্দীপকে চিহ্নিত অংশে প্রাপ্ত লসিকা নালীর নাম কি? তাহলে কি হবে? এটা তো পড়িনি নাকি? তাহলে পাকস্থলীর পরেই আমরা দেখব যেটা, সেটা থাকছে কি? ক্ষুদ্রান্ত্র। তাহলে ক্ষুদ্রান্ত্রের ভিতরে যে লসিকা নালী থাকে সেইগুলোকে বলা হচ্ছে ল্যাকটিয়েল। তাহলে সরাসরি ল্যাকটিয়েল কাকে বলে সেটাও আসতে পারে, ক্ষুদ্রান্ত্রের চিত্র দিয়ে সেই চিহ্নিত স্থানে লসিকা নালীগুলোকে কি বলে, এইভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে, এটা হচ্ছে সৃজনশীল। লসিকা নালীতে কিছুটা পরপর এক ধরনের গোলাকার বা বৃক্কা কিডনি আকৃতির স্ফীতি বা গ্রন্থি দেখা যায়, এদেরকে লসিকা গ্রন্থি বলে। তা আমরা চিত্রটা যদি লক্ষ্য করি তাহলে চিত্রে দেখো লসিকা গ্রন্থি কিন্তু দেখা যাচ্ছে। ওইটা আবার এই কিডনির মতো আকার দেখে আবার বলো না যে এটা কিডনি নাকি। তো যে দেখো, হ্যাঁ, উপরের অংশে দেখো একটা লেখা প্লিহা। ঠিক আছে, প্লিহাটা দেখতে মনে হচ্ছে যেন কিডনির মতো, তাই না? তো এখন ওইটাকে আবার বলে না যে উপরের চিহ্নিত অংশটি হলো কিডনি, তো এটার নাম হচ্ছে কি? প্লিহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো লসিকা গ্রন্থিগুলো গোলাকার হতে পারে, হ্যাঁ, এটা গোলাকার হতে পারে, আবার হচ্ছে কিডনির মতো দেখতেও হতে পারে। তো এখানে প্লিহা, টনসিল, অ্যাডিনয়েড, এগুলো হচ্ছে সব লসিকা গ্রন্থি। তাহলে এই লসিকা গ্রন্থিগুলোর নাম মনে রাখতে হবে, স্প্লিন বা প্লিহা, টনসিল, অ্যাডিনয়েড, এগুলো হচ্ছে সব লসিকা গ্রন্থি। এই যে এই তিনটা নাম দিয়ে বহুপদী কোশ্চেনও কিন্তু আসতে পারে। এবং মানুষের শরীরে এই লসিকা গ্রন্থির সংখ্যা কয়টি? 400 থেকে 700টি। হ্যাঁ, তো লসিকা দেখো কি হিসেবে কাজ করে। লসিকা গ্রন্থি ছাঁকনি হিসেবে কাজ করে এবং লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা সৃষ্টি করে। তাহলে লিম্ফোসাইট যেহেতু সৃষ্টি করে, তাহলে লিম্ফোসাইট সৃষ্টি করলে এর কাজ কি বলতো? তাহলে লসিকার আর একটা কাজ হলো কি? হ্যাঁ, রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। কোথায় কোথায় বেশি থাকে দেখো লসিকা গ্রন্থি? ঘাড়ে, তারপরে বগলে, পুচকিতে অধিকাংশ যে লসিকা গ্রন্থি সেগুলি পাওয়া যায়। তো মানুষ ফাইলেরিয়া কৃমি, যেটাকে কোনো কোনো বইতে লেখা আছে উসেরিয়া, কোনো বইতে লেখা ভাউসেরিয়া, ব্যানক্রফটি, যেটা এইগুলো আক্রান্ত হলে লসিকা নালী এবং লসিকা গ্রন্থিগুলোতে লসিকা প্রবাহ বাধাগ্রস্ত পায়। ফলে এই গ্রন্থিগুলো অস্বাভাবিকভাবে ফুলে যায়, যেটাকে বলা হয় এরিফ্যান্থেসিস। এই যে ফার্ম গেটে আমি একদিন দেখছি, তারপরে বাবুবাজার ব্রিজের উপর একদিন দেখছি যে একটা লোক এরকম বসে আছে, পাটা এরকম ফুলে গেছে। তো তাদের কিন্তু এই যে কৃমির আক্রমণেই মূলত এটা হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, লসিকা নালী আর লসিকা গ্রন্থিগুলো ভিতর দিয়ে লসিকা প্রবাহটা বাধাপ্রাপ্ত হয়, ফুলে যায়, ফুলে গিয়ে এই রোগটা হয়। আচ্ছা, এরপরে আসলো স্প্লিন বা প্লিহা। প্লিহা হচ্ছে একটা কি? লসিকা গ্রন্থি। তাহলে মানুষের শরীরের সব থেকে বড় লসিকা গ্রন্থির নাম কি? এখনই মুখস্থ করে ফেলো, কি নাম বলো? প্লিহা।
দেহ তরলের ভারসাম্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও মানুষ এটি ছাড়া বাঁচতে পারে। প্লীহা পাঁজরের নিচে, ওই যে বক্ষপিঞ্জর যেটা হাড়, প্লীহা পাঁজরের নিচে, ইংরেজি হচ্ছে স্প্লিন। প্লীহা পাঁজরের নিচে এবং পাকস্থলীর উপরে উদরের বাম ঊর্ধ্ব প্রকোষ্ঠে অবস্থান করে। অর্থাৎ ওই যে আমরা যে অগ্নাশয় বললাম, অগ্নাশয়ের কয়টা অংশ ছিল মনে আছে? তিনটা অংশ। তিনটা, বডি, দেহ এবং লেজ। তাহলে অগ্নাশয়ের লেজ যেখানে থাকে, সেই লেজের ওখানে থাকে হচ্ছে কি এই স্প্লিন। ঠিক আছে, তো পরিণত মানুষের এই প্লীহা 5 ইঞ্চি প্রস্থ এবং ওজন হচ্ছে 150 গ্রাম। তাহলে এই স্প্লিনের ওজন কতটুকু বলো? 150 গ্রাম। স্যার আমাদের বইয়ে এইগুলো স্যার আলাদাভাবে দেওয়া নাই স্যার। হ্যাঁ, দেয়া নাই। এগুলো হচ্ছে তোমার ইতে আসে, কি বলে, এই অ্যাডমিশনে। কালচে বর্ণের নরম প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলে। কালো রঙের নরম যে প্লীহাগুলো, সেগুলোকে বলা হচ্ছে ব্লাড ব্যাংক। এবং এটি প্রায় 300 মিলিলিটার রক্ত জমা রাখে। প্লীহা রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে। তাহলে রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কে কাজ করে? প্লীহা। অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয় বলে একে লোহিত রক্তকণিকার আজিমপুর বলা হয়, নাকি কবরস্থান। তাহলে যদি বলা হয় রক্তের কবরস্থান বলা হয় কাকে? হ্যাঁ, লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় হচ্ছে প্লীহাকে, কারণ এই লোহিত রক্তকণিকার মধ্যেই এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো এটি জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। তারপর আসলো টনসিল। ওই যে দ্বিতীয় যে চিত্র, নিচে যে চিত্রটা, সেখানে কিন্তু টনসিলটা দেখানো হয়েছে। দেখো, একটা সুস্থ টনসিল আর একটা অসুস্থ, মানে রোগাক্রান্ত টনসিল। তো মুখ হা করলে গলার ভেতরে ডান এবং বাম দিকে ছোট্ট বলের মতো যে গঠন দেখা যায়, সেটাই হলো টনসিল। টনসিল এক ধরনের লিম্ফ নোড বা লসিকা নালী। এরা জীবাণু আক্রমণের বিরুদ্ধে প্রথম সারির প্রতিরোধ গড়ে তোলে। প্রথম সারির প্রতিরোধ, ঠিক আছে। এরা প্রচুর পরিমাণে লিম্ফোসাইট সৃষ্টি করে, যা মুখে প্রবেশকৃত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তবে অনেক সময় টনসিল নিজে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে ফুলে যায়। একে টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ বলে। তখন তারা ঠান্ডা জিনিস খেতে পারে না, ডাক্তারে নিষেধ করে, তাই না? তো যেটুকু পড়ানো হলো, এটুকু কি বুঝতে কারোর কোথাও অসুবিধা আছে? এই লেকচারটা দেয়া থাকবে, অসুবিধা নাই। এই লেকচারটা আমি একটু পরেই ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো সব থাকবে। আচ্ছা, রক্ত এবং লসিকার পার্থক্য পড়তে হবে। অনেক সময় এই পার্থক্যগুলো 3 মার্কসের জন্য আসে। অ্যাডিনয়েড আর একটা লসিকা গ্রন্থি। তারপরে আসলো কি প্লাজমা বা রক্তরস এবং লসিকার মধ্যে পার্থক্য। এই যে পার্থক্যগুলো তোমার শিখে রাখতে হবে, 3 মার্কসের কোশ্চেন এখান থেকে আসে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, এবং আগামী দিন যেটুকু পড়ানো হলো, আজকে যেটুকু পড়ানো হলো, এইটুক সবাই খুব ভালো করে শিখে রাখবা। এবং এইটুকের মধ্যেই আমরা কি করব, একটা এমসিকিউ পরীক্ষা নেব, ঠিক আছে? তো অনেক কিছুই তোমাদের ওই বইতে পাবা না, এখানে পাবা। এবং এই লেকচারটা আমি আবারও বলছি যে আমি কিছুক্ষণের মধ্যেই ইউটিউবে আপলোড করে দেবো, ওখান থেকে দরকার হলে দেখে নেবা, ঠিক আছে? আজকে এই যে এই লসিকা সম্পর্কে একটু ভালো করে শিখে রাখবা পরীক্ষার জন্য। আমি আবারও বলছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।